করেছেন, খুবই ভালো করেছেন, যেগুলো আমি মনে করি একাডেমিক্যালি খুবই দরকার ছিল। বাংলা সাহিত্যে যে অনুবাদ, সেটা এখন না, একদম আগে থেকে যেটা আছে, সেটার মধ্যে মানে বাংলা সাহিত্যকে অনুবাদ কিভাবে সমৃদ্ধ করেছে এবং করছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, তা তো করেছে। মানে দুই দিক থেকেই বলছি আমি। একটা হচ্ছে যে অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ, এবং বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ। এই জিনিসটা অবশ্য আমি বলতে পারবো না যে বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে সেই ভাষার সাহিত্যকে কতটা সাহায্য করেছে বা রিচ করেছে। আমি বাংলা ভাষার কথাই বলছি, কিন্তু বাংলা ভাষা ইংরেজি থেকে বা অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ বা তাদের যে সাহিত্য পড়ার ফলে যে একটা বিরাট পরিবর্তন এসছে, সেটা আমরা জীবনানন্দ দাশের কবিতা থেকেই দেখতে পাই। কারণ জীবনানন্দ দাশের কবিতার মধ্যে যে পশ্চিমা সাহিত্যের একটা বিরাট বিরাট ইনফ্লুয়েন্স আছে, যেমন বোদলেয়ারের ইনফ্লুয়েন্স তার আছে, এডগার অ্যালান পোর কবিতার ইনফ্লুয়েন্স আছে, এটা তো অস্বীকার করতে পারবো না আমরা। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের সনেট লেখার অনুপ্রেরণা তো আসলে শেক্সপিয়ারের সনেট থেকে, এবং আয়াম্বিক পেন্টামিটারকে ব্ল্যাঙ্ক ভার্সে বা অমিত্রাক্ষর ছন্দ আবিষ্কার করা, এটা তো তারই কীর্তি। এবং এটা বলবো আমি ওই বিদেশি সাহিত্যেরই কারণেই হয়েছে। কিংবা এপিক লেখা, মেঘনাদ বধ কাব্য লেখার কথা উনি ভেবেছেন কেন? কারণ উনি ইংরেজি সাহিত্য পড়েছেন বলে। অনুবাদ না হলেও এগুলো তাদেরকে সাহায্য করেছে। আর আরেকটা জিনিস বলবো, যেটা কথায় আসছে, আখতারুজ্জামান ইলিয়াস। আপনি জানেনই যে বাংলা ভাষাতে স্ট্রিম অফ কনসিয়াসনেস এর প্রবক্তা কিন্তু উনি। এর আগে কেউ করেছে কিনা সৈয়দ ওয়ালিউল্লাহর মধ্যে আছে। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহ না, আমি যেটা চাচ্ছি বাংলাদেশের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তো ভারতবর্ষের চেষ্টা করেছে, যেমন নিরঞ্জন বোধহয় কোনো একজন ছিলেন, নিরঞ্জন ছিলেন, কমল কুমার মজুমদার ছিলেন, আমি সেটা বলছি না, যদিও সেই প্রচেষ্টাটা খুব যে সফল হচ্ছে তাও বলবো না, কিন্তু খুব সফলভাবে কিন্তু করতে পেরেছেন আসলে আখতারুজ্জামান ইলিয়াস। আচ্ছা, এবং এটার কারণটা কি? এটার কারণ অবশ্যই ওই বিদেশি ভাষার সাহিত্যের পড়াশোনা, বিশেষ করে বলাই তো হয়ে থাকে যে আপনার ইউলিসেস বা ডাবলিনার্স বা এই জাতীয় ছোট গল্প এবং উপন্যাসের যে একটা বিরাট প্রভাব আছে কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের ভিতরে, এবং সেগুলো তার খোয়াবনামাতে পাওয়া যায়, এবং অন্যান্য উপন্যাসগুলোতেও রয়েছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুব, আমি মনে করি, বিরাট একটা ব্যাপার। তবে এটাও মানতেই হবে যে খুবই গুণগত মানের দিক দিয়ে তেমন ভালো অনুবাদ বাংলাদেশে অন্য ভাষা থেকে এখনো হয়নি। তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো যে আমি যেটা বললাম, যা কিছু অনুবাদ হচ্ছে সব ব্যক্তি প্রচেষ্টায়। স্যার, এটা বললে কিন্তু আপনাকেও আমরা দায়ী করবো যে এই যে হয়নি, তাহলে আপনিও তো অনেকগুলো অনুবাদ করেছেন, তাহলে আপনারগুলো? হ্যাঁ, আমি তো আমার নিজের জিনিসকে ক্লেম করতে পারি না যে আমার অনুবাদ কেমন হয়েছে, সেটা তো বলবেন আপনারা। না, আপনি যখন পেছন দিকে বলবেন যে এখন পর্যন্ত এগুলোর মধ্যে ভালো হয়নি, সেটার মধ্যে কিন্তু আব্দুল সেলিমও পড়ে যাচ্ছেন। হ্যাঁ, পড়ছেন। এটা তো আমি মানতে, আমি তো নিজের অনুবাদকে বলবো না যে ভীষণ ভালো অনুবাদ করে ফেলেছি, সেটা আমি বলবো না কখনোই। আমি সেই দাবি করার যোগ্যতা বা সে দাবি করার মতো স্থানে এখনো পৌঁছায়নি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে অন্য ভাষা থেকে, ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষা থেকে অনুবাদ কিন্তু বাংলা ভাষাতে অনেক কম। কারণ অন্য ভাষা যেমন স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ বা অন্যান্য ভাষা বা জার্মান ভাষা জানা লোক আমাদের দেশে তেমন নেই, খুবই হাতে গোনা, খুবই কম।
এবং তা থাকলেও তারা খুব যে অনুবাদ করেন এমন নয়, কিন্তু ওইসব সাহিত্য তো অনেক অনেক অগ্রসরমান। আপনি যখন অনুবাদ শুরু করলেন, কার অনুবাদ সবচেয়ে আলোড়িত করেছে আপনাকে? মানে আপনি এর মধ্যে অনেকগুলো নাম বলেছেন, কার অনুবাদ, বিশেষ করে বাংলা অনুবাদ অন্য ভাষা থেকে? মানে আমি যখন অনুবাদ করছি সেই অনুবাদ সময় যখন ধরছেন হ্যাঁ প্রথম, তখন সবচেয়ে বেশি নাম ছিল তো আসলে সৈয়দ শামসুল হকের। তার অনুবাদে কিছু অনুবাদ অবশ্য সাইদ আহমেদ করেছেন নাটকে, ওনার অনুবাদও ভালো, কিন্তু অত আলোচিত ছিল না। তারপরে কবি চৌধুরীর অনুবাদও খুবই আলোচিত হয়েছে। অনুবাদে আপনি কোন দিকটা ফলো করেন? মানে অনুবাদের তো এখন মানে একাডেমিক্যালি অনেকগুলো ধরন, এগুলো আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। হ্যাঁ, তো আপনি কোন জায়গাটা ফলো করেন অনুবাদের ক্ষেত্রে, একটু যদি ব্যাখ্যা করেন। আমি ফলো করি অনুবাদের। সত্যি কথা বলতে কি, এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছি। পেন বলে একটা প্রতিষ্ঠান আছে, অনেক আগে আমার কাছে চেয়েছিল, সেই প্রতিষ্ঠানের জন্যও লিখেছিলাম। সেখানে আমি একটা কথা স্বীকার করেছি যে আমি অনুবাদ তত্ত্ব, যেটাকে বলে ট্রান্সলেশন থিওরি, এটা পড়েছি অনুবাদ শুরু করার অনেক পরে, বিদেশে যে একটা সাবজেক্ট হিসাবে। কিন্তু তার আগেই কিন্তু আমি অনুবাদ কর্ম শুরু করে দিয়েছিলাম। কিন্তু যখন তত্ত্ব পড়লাম তখন আমি দেখলাম যে আমি যে চিন্তা থেকে বা যে তত্ত্ব থেকে, নিজস্ব তত্ত্ব থেকে অনুবাদ করতাম, সেটার প্রায় 70% সঠিক ছিল। ওই রকম ভাবেই ওরা যেভাবে বলেছে সেইভাবেই করতাম, বাকি 30% হয়তো সঠিক ছিল না। কিন্তু তত্ত্ব পড়ার পরও আমি একটা জিনিস বুঝেছি, সেটা হলো যে অনুবাদক এমন একটা জায়গায় আবদ্ধ আছে যে একটি অত্যন্ত সৃজনশীল লেখা অন্য ভাষাতে, সেটাকে তার ভেতরে আত্মস্থ করে ওই সমপরিমাণ সৃজনশীলতা সংরক্ষণ করে অন্য ভাষায় ভাষান্তরিত করা কাজটা ভীষণ কঠিন। এতে দেখা গেছে অনেক সময়ে যখন আমি ভাষান্তরিত করি, তখন যেহেতু আমি বাংলা ভাষাভাষী মানুষদের বিষয়ে সবচেয়ে ঘনিষ্ঠভাবে পরিচিত, তখন অনেক সৃষ্টিধর্মী বিষয় আছে যেটা আমি বুঝতে পারি, বললে বাংলা ভাষাতে লিখলে হয়তো বাংলা ভাষাভাষী পাঠকরা ঠিক সেভাবে নিতে পারবে, কমিউনিকেট করতে পারবে না। এগুলোর মধ্যে অনেক সাংস্কৃতিক প্রবলেম আছে, কালচারাল প্রবলেম আছে, আবার ফিলোসফিক্যাল প্রবলেম আছে। কালচারাল প্রবলেমের একটা সবচেয়ে বড় উদাহরণ আছে, যে মঞ্চে যে খোলামেলা দৃশ্যগুলো তৈরি হয়, যেমন হ্যারোল্ড পিন্টারের অনেক নাটকের মধ্যে এগুলো আছে। মদ্যপান, উচ্ছৃঙ্খলতা, নারী পুরুষের মেলামেশা, চুমু খাওয়া, এটাকে বোধহয় ট্রান্সলেশন স্টাডিজ বা অনুবাদ তত্ত্বের জায়গায় বা অনুবাদ অধ্যয়নের জায়গায় বলে, বা কালচারাল ট্রান্সলেশন। হ্যাঁ, কালচারাল ট্রান্সলেশন। গায়ত্রী স্পিভাক যে বিষয়টা নিয়ে বলেছে, তো এইটা আমি প্রথম দিকে একটু বদলাতে চেয়েছি। এটাও আমাকে বলতে হবে, ধর্মীয় ব্যাপারও আছে, ধর্মীয় বাধা নিষেধও আছে। যেমন গ্যালিলিও অনুবাদ করার সময় কিন্তু এটা আমাকে ভাবতে হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে কিন্তু আবার ভাষান্তরের সময়ে অনেক সেলফ সেন্সর করতে হয়, যেটা আমি করতে চাই না অনুবাদক হিসাবে, কিন্তু করতে হয়। আচ্ছা, তো আমাদের যে অনুবাদের জায়গাগুলো, সেগুলোতে সীমাবদ্ধতা তো কিছু আপনি বললেনই, যে এগুলো হলো যে একদম তাত্ত্বিক জায়গার সীমাবদ্ধতা, কিন্তু তাত্ত্বিক না, আমি অবকাঠামোগত সীমাবদ্ধতার জায়গাগুলো কি মনে হয় আপনার? অবকাঠামোগত বিষয়টা আমি একটু ভুলে নিই। এটা সারা বিশ্বেই একসময় ছিল, এখন অবশ্য অনেকটা কমে গেছে। সেটা হলো অনুবাদকে সবসময় দ্বিতীয় শ্রেণীর সাহিত্য বলে গণ্য করা। আচ্ছা,
সারা বিশ্বেই কিন্তু তাই করা হয়। যেমন আমি আপনাকে বলি, অনেক আগে হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানো হতো, সেই অনেক বছর আগে থেকেই, আজ থেকে 100-150 বছর 200 বছর আগে থেকেই পড়ানো হতো, কিংবা তারও আগে থেকেই। কিন্তু মজার ব্যাপারটা হলো যে এইটা যে গ্রিক ভাষা থেকে যে অনুবাদ করা হচ্ছে ইংরেজি ভাষায়, এই কথাটা কিন্তু কোনো সময় শিক্ষকও বলতো না, ছাত্ররাও জানতো না। আমরা নিজেরাও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ইলিয়াড এবং ওডিসির অনুবাদ, তখন কিন্তু এটা কার অনুবাদ এটা নিয়ে কেউ মাথা ঘামাতো এটা না। অনেকটাই সেরকম যে বাইবেলে তো আসলে লেখা থাকে না যে হ্যাঁ। কোন ভাষা থেকে অনুবাদ। কোথা থেকে। তো এটা খুব অবহেলিত একটা বিষয়, অবকাঠামো হিসাবেই অবহেলিত ছিল। কিন্তু মজার ব্যাপার হলো যে যখন নোবেল পুরস্কার দেওয়া হয়, তখন কিন্তু বলা হয় যে যে কোনো ভাষাভাষীর সাহিত্য এখানে নেওয়া হবে, কিন্তু সেটা ইংরেজিতে অনুবাদ হতে হবে। তার মানে অনুবাদকে একটা জায়গায় স্বীকৃতি দেওয়া হচ্ছে, অথচ অনুবাদ নিয়ে তেমন চিন্তা নেই। বাংলাদেশে অনুবাদ সবচেয়ে অবহেলিত, তার প্রমাণগুলো আমি বলছি। প্রথম, আপনি যে কোনো একটা কবিতার বই লিখতে পারেন, তার মান যাই হোক না কেন ছাপার জন্যে আপনি লোক পাবেন। অনুবাদের কথা বললেই কিন্তু তারা প্রথমেই বলবে অনুবাদ বই কেউ কিনে না। এবং এটা সত্যি। 2 নম্বর হলো যে যদিও তারা রাজি হয়, তবুও দেখা যায় যতটা কম খরচে বের করা যায় সেরকম একটা ব্যবস্থা করা। তার সবচেয়ে বড় প্রমাণ আমি বলছি, এই কবি শামসুর রহমানের মার্কো মিলিয়ন্স যেটা অনুবাদ করেছেন উনি, তার প্রকাশনা দেখে আমি হতাশ। এত ভুল, এত ভুল। এবং মজার কথা হলো, মনে হয়েছে আমার কবি শামসুর রহমানও এটাকে খুব যত্ন সহকারে বের করার জন্য তেমন চেষ্টা করেননি। এইগুলো খুবই অবহেলা। 2 নম্বর হলো যে একাডেমিক্যালি, যেহেতু আমি অধ্যাপনাতে আছি, আমাদের কিন্তু প্রকাশনাগুলোকে আমাদের পদোন্নতির জন্য গোনা হয়। তো আমি যদি কোনো একটা মৌলিক রচনা লিখি, তার মান যাই হোক না কেন, সেখানে যতটা নম্বর দেয়া হবে তার অর্ধেক নম্বর দেওয়া হয় আমি যদি আমার কোনো অনুবাদ গ্রন্থ প্রকাশনা হিসাবে তাদেরকে দেখাতে চাই। এটা অন্যায়, এটা ঠিক না। না, কিন্তু স্যার একটা জিনিস তো হতে পারতো, যেমন ধরা যাক যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে বাংলা একাডেমি, আরেকটা প্রতিষ্ঠান ধরা যাক যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তো এই যে আমাদের এক ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, বা কোনো কোনো দেশে আমরা দেখতে পাই যে ট্রান্সলেশন, লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট, এইরকমের একটা উচিত ছিল জায়গা থাকে, উচিত ছিল। সেইগুলো থেকে কিন্তু কাজ এটা প্রায় সব দেশেই আছে, ইভেন ভারতেও আছে। হ্যাঁ, ভারতে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন প্রত্যেকটা কূটনৈতিক ভাবে যাদের সাথে রিলেশন রাখাটা অনিবার্য, এরকম দেশগুলোর জন্য কিন্তু তারা আলাদা আলাদা ইনস্টিটিউশন গড়ে তোলে, যেমন চায়না ইনস্টিটিউশন আছে। এছাড়াও যেটা আছে, ভারতে যেহেতু অনেক ভাষা এবং নিজেদের ওদের লিঙ্গো ফ্রাঙ্কা হলো ইংরেজি, ওই জন্য অন্য ভাষা থেকেও ইংরেজিতে অনুবাদ করার জন্য বহু প্রতিষ্ঠান আছে। তো আমরা এই যে আমাদের এখানে প্রতিষ্ঠানও গড়ে উঠলো না ওই অর্থে, আবার একই সঙ্গে কিন্তু অনুবাদকও গড়ে উঠলো না। তো এইটা কেন, মানে কেন হলো না? এটা শুধুই প্রকাশকদের অনুৎসাহ, প্রকাশকদের অনীহা। এবং আমি বলবো যে অনুবাদের ব্যাপারে সরকারি প্রেরণাও খুব বেশি নাই। আপনি যে কথাটা বললেন বাংলা একাডেমি এবং মাতৃভাষা ইনস্টিটিউট, মাতৃভাষা ইনস্টিটিউট তো কোনো অনুবাদ নিয়ে কোনো মাথা ঘামায়ই না, কোনো অনুবাদ কর্ম তাদের দ্বারা তারা করে না। যে কথাটা আমি গত 20 বছর থেকে বারবার বলছি যে মাতৃভাষা ইনস্টিটিউট থেকে অনুবাদের একটা সেল থাকা উচিত। হ্যাঁ, শুধু বাংলা থেকে ইংরেজি বা অন্য ভাষা নয়, অন্যান্য ভাষা থেকেও বাংলা ভাষা। কিন্তু এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। বাংলা একাডেমি কিছুটা করে, তারা অনেকটাই করার চেষ্টা করছিল, একটা আলাদা সেল তৈরি করার চেষ্টা করছিল বলে আমি জানি, যেটা নিয়ে আমার সাথে বিভিন্ন সময় আলোচনাও করেছে।
সেটা এখন থমকে গেছে, সেটা আদৌ হবে কিনা আমি জানি না। আর আপনি যেটা বললেন সেটাও একটা করা উচিত ছিল, সরকারের তরফ থেকে একটা ট্রান্সলেশন ইনস্টিটিউশন থাকা উচিত ছিল, যেখানে সব সময় মানে নিয়োগ করে মানুষদেরকে যে যে বিষয়ে অনুবাদে দক্ষ তাদেরকে দিয়ে অনুবাদ করবে, বা বাইরের দেশ থেকে, হ্যাঁ বাইরে থেকে লোকজনকে এখানে এনে বাংলা ভাষা সম্পর্কে প্রশিক্ষিত করে তোলা, যাতে তারাও এটা অনুবাদ উচিত করে ছিল। বাইরে কিন্তু সেই ব্যাপারে ইভেন পাঠ্যপুস্তক অনুবাদ করার জন্যও কিন্তু প্রচেষ্টা নিতে পারত, যেটা একবার নেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেটা আর চলেনি। আপনি যে ইংরেজি অনুবাদগুলো করলেন সেটার সংখ্যা কত হতে পারে, কোনগুলো উল্লেখযোগ্য একটু জানতে চাই আপনার কাছে, মানে আপনার কাছে ভালো লাগে। বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি বেশি করিনি আমি, 1 2 3 4 5টা মতো। 5টার মতো। বাংলা থেকে ইংরেজির ক্ষেত্রে বাংলা ভাষাভাষী কেউ যখন করে, আমরা দেখি যে ইন্টারন্যাশনাল যে পেরিফেরি আছে এইখানে একটা সীমাবদ্ধতা আছে, মনে হয় যে সেই বইটা অত ভালোভাবে ছড়িয়ে পড়ে না। কিন্তু যখন এটা অন্য মানে যে ভাষা থেকে হচ্ছে, যে ভাষায় অনুবাদটা হবে সেই ভাষার লোক যখন করে, মানে তাদের পাঠকদের কাছে পৌঁছায় বেশি। যেমন ধরা যাক যে গত বছর যে নোবেল পেল কোরিয়ান সাহিত্যিক হ্যানকক, ওনার অনুবাদক একজন ইংরেজি অনুবাদের জন্য, বা এই বছর যে জার্মান সাহিত্যিক পেলেন, এবারে যে পেল লাসলো, হ্যাঁ, তো ওনার অনুবাদকও ওরকমই। তো আমাদের যে অনুবাদগুলো, আপনার কি মনে হয় যে এই অনুবাদগুলো মানে আমাদের যে সাহিত্য সেটা যদি বাইরের লোকজনকে সম্পৃক্ত করে আরো বেশি অনুবাদ করা যেত, তাহলে এই কথাটা আমি অনেকবার বলেছি। আমি এও বলেছি যখন সেল তৈরি করার কথা হচ্ছিল বাংলা একাডেমিতে, আমি এও বলেছি এই সেল তৈরি করার পরে আমরা যে কোনো সাহিত্য যদি ইংরেজি ভাষায় বা স্প্যানিশ ভাষায় অনুবাদ করার লোক পায়, করে দিল, বা আমি যদি ইংরেজিতে অনুবাদ করি, ওই পাণ্ডুলিপিটা কোনো একজন ইংরেজি ভাষাভাষী কাউকে দিয়ে পড়িয়ে নেওয়া উচিত, যে এটা সঠিক ইংরেজি বা আধুনিক ভাষা। তো সচল অনেক বদলে গেছে, তো আধুনিক ইংরেজি ভাষাভাষীরা যারা পাঠক আছে তারা এটাকে গ্রহণ করবে কিনা, যদি এর কিছু বদলানো দরকার থাকে সেজন্য তারা সেইভাবে পরিমার্জন, এডিট, সম্পাদনা করে দেয়। তাদেরকে পয়সা দিয়ে আনলেই হয়, তা সেভাবে করলেই তো চলে। কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখনো পর্যন্ত বাংলাদেশ নেয়নি। আপনি তো শিক্ষা নিয়েও আপনার যে পড়াশোনার যে জায়গাটা, বিশেষ করে বাইরে যখন আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, তো তখন বোধহয় শিক্ষা নিয়ে আপনার একটা কোর্সও ছিল, বা আপনার লাস্ট যে মাস্টার্স, টিচিং অফ ইংলিশ দ্য স্পিকারস অফ আদার ল্যাঙ্গুয়েজেস বলা হয়। তো আমাদের এখানে তো ইংলিশ টিচিং এর একটা বিরাট পরিসর এখন তৈরি হয়ে গেছে, বলা যেতে পারে। ব্যবসা আছে আমাদের যে শিক্ষা পদ্ধতি আছে সেখানে 3 পদ্ধতির শিক্ষা আছে। আমরা একদম পরিষ্কার ভাবে যদি আলাদা করি, সহজ হবে, একটা হচ্ছে আরবি মিডিয়াম, আরেকটা হলো ইংলিশ মিডিয়াম, আর একটা বাংলা মিডিয়াম। এবং এখানে যদি আমরা এই শক্তির জায়গা থেকে দেখি, অবকাঠামোগত শক্তি, তত্ত্বগত শক্তি, সেটাতে ইংলিশ মিডিয়াম অনেক শক্তিশালী। তো আপনি তো ওই বিষয়টার উপরই আসলে পড়াশোনা করেছেন। তো আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি সংশোধন বা কি পরিশোধন দরকার বলে আপনার মনে হয়? আমি যেটা মনে করি যে মাতৃভাষার বাইরে তো পড়াশোনা করা, আমি মনে করি যে অনেকটাই আমরা পিছিয়ে আছি। এর অনেক কারণ আছে, আমাদের ঐতিহাসিক কারণ আছে, তারপরে কলোনিয়াল কারণ আছে, সবই আছে। তো ফলে আমাদের জীবন থেকে ইংরেজিকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না কোনো সময়। হ্যাঁ, কিন্তু একটা ভাষা শেখার যে নিয়ম কানুন আছে, এটা বাংলাদেশে কখনোই
মেনে চলা হয় না। এটা বাংলা ভাষার শিক্ষা বলেন আর ইংরেজি বলেন, দুটো ঠিক কিন্তু একই অবস্থা। আপনি জোর দিয়ে বলতে পারবেন না যে একজন MA পাস বাংলা ভাষাতেও ভালো লিখতে পারে, পারবেন না। বানান ভুল হবে, বাক্যে অনেক সমস্যা আছে। তার কারণ কি? তার কারণ হলো যে ভাষা শিক্ষা দেয়ার যে পদ্ধতি সেটা অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। ঠিক সমভাবে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার ব্যাপারটাও খুব দুর্বল। এটা আমি মানি না যে ইংরেজি শিখতে হলে ইংরেজি মিডিয়ামে পড়তে হবে, এটা আমি মানি না। বাংলা মিডিয়ামের মধ্যেই বা মাদ্রাসা মিডিয়ামের মধ্যে, আরবি মিডিয়ামের মধ্যেই ইংরেজি ভাষা শেখার এমন ব্যবস্থা করা সম্ভব যে তারা খুব ভালো ইংরেজি ভাষাও শিখতে পারে। এই পদ্ধতি এখানে বাংলাদেশে কখনোই কখনোই ফলো করতে দেয়া হয়নি। কেন সেটা? এটার ভেতরে অনেক আমলাতান্ত্রিক ব্যাপার আছে। আমি নিজেই আমি আপনাকে বলি, এক সময়ে আমি NCTV টেক্সট বুক বোর্ডের সাথে কাজ করেছি ইংল্যান্ড থেকে লেখাপড়া শিখে আসার পরে, এবং আমরা একটা দল কাজ করেছিলাম, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন আমি তৈরি করেছিলাম, এবং গ্রামে গঞ্জে যে টিচারদেরকে ট্রেনিংও দিয়েছিলাম যে ক্লাসরুমে কিভাবে ইংরেজি পড়ালে সবাই ইংরেজি বলতেও পারবে, বুঝতেও পারবে। আচ্ছা, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় দেখা গেছে যে পরে আমাদেরকে অনেক আমলা ডেকে বলেছে, আমাকেই ডেকে বলেছে, আপনি কি শেক্সপিয়ার? আপনি ইংরেজি নিজের লেখা পড়ে শোনান, পড়ান, শেক্সপিয়ার না পড়লে কেউ ইংরেজি শিখতে পারে? এই আমলাকে তো আমার পক্ষে বোঝানো সম্ভব না, কারণ শেক্সপিয়ারের ইংরেজি অবশ্যই ইউনিক, কিন্তু শেক্সপিয়ারের ইংরেজি সবার জন্য দরকার নাই। এটা ছোটবেলার পাঠ্য বিষয় না, সবার জন্য দরকার নেই। এখন শেক্সপিয়ারের ইংরেজি যদি আমি বলি এখানে সবাই আমাকে পাগল বলবে। আমি যদি ওয়েট এ বিট না বলি যে ট্যারি এ লিটল, বলবে কি পাগল? ট্যারি এ লিটল মানে কি? ট্যারি এ লিটল মানে ওয়েট এ বিট। তো এই যে আমি আগেও বলেছি, ভাষা হলো সচল, ভাষা আধুনিক হয়। এই বাংলা ভাষায় আধুনিক হচ্ছে। বাংলা ভাষার অনেক শব্দ আছে যা বদলে গেছে, নতুন শব্দ এর মধ্যে ঢুকে গেছে, নতুন শব্দ বানানো হয়েছে, যেগুলো গ্রহণ করা হচ্ছে। সেটা তো আমরা শেক্সপিয়ারে পাবো না। হ্যাঁ, শেক্সপিয়ার খুব মডার্ন, খুবই মডার্ন, কিন্তু শেক্সপিয়ারের যুগে মডার্ন। অর্থাৎ আমি যেটা আপনার কথা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের হলো এখন যে রকমের ভাষা ব্যবস্থাটা আছে, প্রচলিত ভাষা ভঙ্গি যেটা আছে, সেটা থেকে প্রাচীনের দিকে আমাদেরকে যেতে হবে। মানে শিক্ষা ব্যবস্থা এই পদ্ধতিটা রাখা দরকার। হ্যাঁ, আমরা বর্তমান থেকে, যদি সবার জন্য নয়, যদি যারা জানতে চায় যে আচ্ছা ভাষার ইতিহাসটা কি, প্রাচীনে কেমন ছিল, তারা জানবে। কিন্তু বর্তমানে যে ইংরেজি ভাষাটা, সেটা যেমন ক্লাসরুমে যেটা আমরা বারবার বলি, ইংরেজি ক্লাসে বেশিরভাগ সমস্যা যেটা হয় সেটা হলো আমরা 99% বাংলা বলি, বাংলা ইংরেজি মিশ্রিত কথা বলি, তাই না? 1% কোথায়? ওই ক্লাসরুমে, ইংরেজি ক্লাসরুমে শিক্ষক ইংরেজি মাঝে মধ্যে বলে এবং দু এক সময়ে ছাত্রদেরকে বাধ্য করে। এইটা বন্ধ করতে হবে। ক্লাসে যখন ইংরেজি ক্লাস, তখন সবাইকে 100% ইংরেজি বলতে হবে, শিক্ষককেও ছাত্রকেও। তাহলেই দেখবেন ওই ইংলিশ মিডিয়ামে পড়ার কোনো দরকার হবে না। অনেক ধন্যবাদ, আপনার অনেক সময় নিয়ে নিলাম আজকে। না, ঠিক আছে, এটা তো আমি কথা বলে অনেক কিছু জানতে পারলাম, অনেক ভালোও লাগলো আপনার সঙ্গ। অনেক ধন্যবাদ আপনাকে।